কাল ত্রিঘড়ি। এই কাল ত্রিঘড়ি একটা ভয়ঙ্কর যোগসূত্র। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যদি কোনো চৈত্র মাসের প্রথম তারিখটা হয় চৈত্র অমাবস্যা, আর ঠিক একই মাসে ঠিক মাঝের তারিখটা যদি হয় চৈত্র পূর্ণিমা, আর সেই মাসের শেষ তারিখটা হয় বৈশাখী অমাবস্যা, তাহলে এই ভয়ঙ্কর যোগসূত্রকে বলা হয় কাল ত্রিঘড়ি, যেটা প্রতি 100 বছর পর পর আসে। আর তখন এই কাল ত্রিঘড়ি পৃথিবীতে আসে, যেটা মানুষের জন্য খুবই ভয়ঙ্কর। তো আজকের গল্পটা এই কাল ত্রিঘড়ি আর একটা ভয়ঙ্কর রহস্যময় পুতুল এবং রবিরাজকে নিয়ে। এই রবিরাজ এমন একজন মানুষ যে সব সময় এই ধরনের জিনিসে বিশ্বাস করত। গল্পের মাঝে থাকা টুইস্টগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, তাই মুভিটি দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি হিন্দি ভাষায় সদ্য মুক্তি পাওয়া মুভি কাল ত্রিঘড়ি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প, এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই এই কাল ত্রিঘড়ির মাসকে দেখানো হয় আর বলা হয় এই কাল ত্রিঘড়ির মাসটা কালো জাদুর জন্য সব থেকে বেশি ভয়ঙ্কর, আর এটা শতাব্দীর সব থেকে ভয়ঙ্কর মাস। আর এরপরেই রবিরাজকে দেখানো হয়। জানা যায় এই রবিরাজ বিশাল এক বাড়িতে থাকে। এছাড়া সে জ্যোতিষ বিজ্ঞানে অনেক বেশি বিশ্বাস করে, আর এই ব্যাপারে তার অনেক জ্ঞানও রয়েছে। তার কাছে এই ব্যাপারে একটি বইও দেখা যায়, যেটার নাম ছিল অ্যাস্ট্রোলজি ইজ এ সায়েন্স, আর এই বইটা লিখেছিল প্রফেসর অগ্নিবেশ। আর জানা যায় এই রবিরাজ প্রফেসর অগ্নিবেশকে অনেক বেশি মান্য করে, এমনকি সে তাকে আইডল পর্যন্ত মানে। আর প্রফেসর অগ্নিবেশের একটা ইন্টারভিউ টিভিতে চলছিল, রবিরাজ সেটাকে খুবই মনোযোগ দিয়ে দেখছিল। আর সেখান থেকেই জানা যায় এই প্রফেসর অগ্নিবেশ অ্যাস্ট্রোলজি ছাড়াও প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং সাইকোলজির উপরেও জ্ঞান রাখে। তার কাছে এই ধরনের অনেক সার্টিফিকেট রয়েছে। সে এইসব বিষয়ে রিসার্চ করে এবং সেখানে বইও লেখে, যার মধ্যে একটা বই হচ্ছে সেই বইটা অ্যাস্ট্রোলজি ইজ এ সায়েন্স। আর রিসেন্টলি সে একটা বই লিখেছে যার নাম কাল ত্রিঘড়ি। সেখানে যে মেয়েটা ইন্টারভিউ নিচ্ছিল সেই মেয়েটা এই কাল ত্রিঘড়ি বইকে নিয়েই শুরু করে আর বলে, সবাই বলছে এই বইটার মাধ্যমে আপনি অন্ধবিশ্বাস ছড়িয়ে দিচ্ছেন। আপনার কাছে কি মনে হয় এই কালো জাদু, ভূত, প্রেত, আত্মা এগুলো সত্যি হয়? অগ্নিবেশ বলে, এটা কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এটা একটা সায়েন্স। এমনকি আমেরিকায় AAS নামের একটা সংস্থাও রয়েছে এই বিষয়ের উপরে। আর প্যারানর্মাল বিষয়ে যারা এক্সপার্ট তারা তো এই সংস্থার সাথে 1957 সাল থেকেই যুক্ত। আপনি চাইলে গুগল করেও দেখতে পারেন। সেই মেয়েটি বলে, তার মানে যারা দাবি করে যে ভূত প্রেত তারা অনুভব করেছে বা দেখেছে, এই সবগুলো কি সত্যি? অগ্নিবেশ বলে, সব সত্যি নয়। 99.7% কেসে এর পেছনে কোনো সাইকোলজিক্যাল কারণ থাকে। মেয়েটি বলে, তার মানে বাকি যে 0.03% রয়েছে সেই সব কেস রিয়েল, অর্থাৎ তারা সত্যি দেখে, তাই তো? মেয়েটি তখন প্রশ্ন করে, অনেক মানুষই এইসব কিছুতে বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? অগ্নিবেশ বলে, প্রথমে তো আমিও বিশ্বাস করতাম না। মেয়েটি বলে, ঠিক আছে, এই বইয়ের ব্যাপারে বলুন, এই কাল ত্রিঘড়িটা কি? অগ্নিবেশ বলে, এটা একটা ভয়ঙ্কর যোগ, যেটা প্রত্যেক শতাব্দীতে একবার আসে, আর এই বছরই সেই কাল ত্রিঘড়ির মাসটা আসবে। অগ্নিবেশ বলে, এটা শুরু হয়েছিল কয়েক হাজার বছর আগে, যেখানে এক ধরনের উপজাতি ছিল যারা এক ভয়ঙ্কর শয়তানের পূজা করত, আর যেটার নাম ছিল কাল ত্রিঘড়ি। প্রত্যেক 100 বছর পর পরে একটা বছরে এমন একটা মাস থাকে যেখানে একই মাসে চৈত্র অমাবস্যা, চৈত্র পূর্ণিমা এবং বৈশাখী অমাবস্যা দেখা দেয়। আর সেই মাসে এই ভয়ঙ্কর কাল ত্রিঘড়ির কালো শক্তি আবারও পুনর্জন্ম নেয়। আর এই কাল ত্রিঘড়িটা হয় সাধারণত এপ্রিল মাসে। যে বছর এই কাল ত্রিঘড়ি হয় সেই বছরটা নেগেটিভিটিতে ভরা থাকে, মানুষের মধ্যে কালো শক্তির প্রভাব দেখা যায়। এছাড়াও অনেকে বলে থাকে কাল ত্রিঘড়ির রাতে বৃষ্টির সাথে সাথে মানুষের মাথার খুলিও ওপর থেকে পড়ে। মেয়েটি বলে, বৃষ্টির সাথে সাথে মানুষের মাথার খুলি, এটা কি করে পসিবল? অগ্নিবেশ বলে, সময়ের সাথে সাথে এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। ইন্টারভিউ এখানেই শেষ হয়ে যায়। রবিরাজ দেখা যায় সে অগ্নিবেশের সাথে সে দেখা করে আর তার সমস্যার কথা বলে। তার যে বিশাল বাড়ি রয়েছে, রবিরাজ বলে সেই বাড়িটা হন্টেড, কারণ মাঝে মধ্যে সেই বাড়িতে ছাদে সে কারো চলার শব্দ শুনতে পায়। এছাড়া তার বাড়িতে একটা বার রয়েছে, আর সেই বারের ভেতরেই আরও একটা ছোট দরজা রয়েছে, ছোট একটা বেসমেন্টের। সেই বেসমেন্টের ভেতরেই নিশ্চয়ই কিছু হয়েছে, কারণ সেখানে সবসময় অন্ধকার হয় আর একটা চেয়ার সবসময় নড়তে থাকে। সেখানে কোনোভাবেই আলো জ্বালানো যায় না, এমনকি সেই বেসমেন্টের দরজা খুললেই সারা বাড়ির লাইট ফ্লিক করতে থাকে। অগ্নিবেশ বলে, হয়তোবা ইলেকট্রিসিটির প্রবলেম, লাইনের প্রবলেম। রবি বলে, সে একজন ইলেকট্রিশিয়ানকে দেখিয়েছে, সেই লোকটা বলেছিল তারের প্রবলেম, সবগুলো তার চেঞ্জ করতে হবে। আর এই জন্য নতুন তার আনার জন্য সে চলে গিয়েছিল বাজারে, কিন্তু এরপরে সে আর ফেরত আসেনি। তাকে যখন কল করা হয় সে বলে তার মা রক্ত বমি করতে করতে মারা গেছে। রবিরাজ বলে, আমার মনে হয় না
এই সব ঘটনাগুলো কাকতালীয়। আমার মনে হয় আমার বাড়িতে যে খারাপ আত্মা রয়েছে এগুলো সেটারই কাজ, আর সে কখনো চায় না বেসমেন্টে আলো জ্বলুক। রবিরাজের কথা শুনে অগ্নিবেশ অনেক ইন্টারেস্টেড ফিল করে আর সেই বাড়িতে চলে যায়, বেসমেন্টটা দেখে। আর যখনই রবিরাজ সেই চেয়ারটা দেখায়, অগ্নিবেশ সেই চেয়ারের দিকে লাইট ধরে। ঠিক তখনই তার লাইট ফ্লিক করতে থাকে আর একটু পরে নষ্ট হয়ে যায়। অগ্নিবেশ বলে, এখানে নেগেটিভ এনার্জি অনেক বেশি, আমাকে এখানে পুরোপুরি তৈরি হয়ে আসতে হবে। আর এখানে যেটা রয়েছে তার অন্ধকার অনেক বেশি পছন্দ, তুমি টেনশন করো না, আমি তৈরি হয়ে আবার আসব। আর একদিন পরেই আবার পুরোপুরি তৈরি হয়ে সে আসে, আর সেখানে পুরো বাড়ির লাইট সে অফ করে দেয়। কারণ হচ্ছে এই বাড়িতে যে আত্মা রয়েছে তার অন্ধকার অনেক বেশি পছন্দ। আর এরপরেই মোমবাতির আলো দিয়ে সেই বেসমেন্টের দরজা থেকে তার যে রিচুয়াল করছিল সেখান পর্যন্ত একটা সরু রাস্তা বানিয়ে দেয়, আর সেখানে ভয়ঙ্কর এক পুতুল রাখে। অগ্নিবেশ বলে, যখনই আমি এই আত্মাকে ডাকবো সে এই রাস্তা দিয়ে এসে এই পুতুলের ভেতরে ঢুকে যাবে, আর এরপরেই এই পুতুলের মাথায় আমি আগুন লাগিয়ে দেব, আর সেই আত্মা এই পুতুলের ভেতরে কয়েদ হয়ে যাবে। আর এরপরেই আমি সেই আত্মাটাকে নরকের আগুনে পাঠিয়ে দেব, আর এর থেকে তুমি পুরোপুরি মুক্ত হয়ে যাবে। এরপরে অগ্নিবেশ মন্ত্র পড়তে থাকে। ঠিক তখনই দেখা যায় সেই বেসমেন্ট থেকে নয়, বরং বাড়ির উল্টো দিক থেকে তাদের দিক থেকে কিছু তেড়ে আসছিল। ধীরে ধীরে সে তাদের কাছে আসছিল, আর একটা সময় হুট করে দরজাটা খুলে যায়, যাতে করে অগ্নিবেশ এবং রবিরাজ ভয় পেয়ে যায়। আর দেখা যায় সেখানে একজন মহিলা দাঁড়িয়েছিল, আর সেটা কোনো আত্মা নয়, সেটা ছিল রবিরাজের স্ত্রী মাধুরী। আর মাধুরী এইসব কিছুতে একেবারেই বিশ্বাস করত না, যার ফলে সে প্রচন্ড রেগে যায় আর বলে, এগুলো এখানে কি চলছে, আর পুরো বাড়ির লাইট অফ করে কেন রেখেছো? সাথে সাথে সে লাইট জ্বালিয়ে দেয়। এতে রবিরাজ রেগে যায় আর বলে, তুমি লাইট কেন অন করলে, লাইট বন্ধ করো। প্রফেসরও বলে, তোমার লাইটটা অন করা ঠিক হয়নি। তখনই মাধুরী বলে, ও প্রফেসর অগ্নিবেশ, আপনি এখানে? কালত্রিগরি তো আপনি লিখেছেন তাই না? আমার হাজবেন্ড হয়তোবা আপনার এই উল্টোপাল্টা কথায় বিশ্বাস করতে পারে, কাজে বিশ্বাস করতে পারে, কিন্তু আমি এসবে একেবারেই বিশ্বাস করি না। তখনই সে কাছে আসে আর সেই পুতুলটা দেখতে পায় আর বলে, এটা কি ধরনের পুতুল? অগ্নিবেশ নিষেধ করার আগেই সে পুতুলটা ধরে ফেলে। এতে অগ্নিবেশ প্রচন্ড রেগে যায়, পুতুলটা তার হাত থেকে নিয়ে নেয় আর বলে, এটা আপনি কেন স্পর্শ করলেন? এটা আপনার ঠিক হয়নি, এখন দেখবেন কি কি অঘটন ঘটে। রবিরাজকে বলে, এটা একেবারেই ঠিক হয়নি, এখন তোমাদের দুর্ভাগ্য তোমরা নিজে ডেকে নিয়ে এসেছো। রবিরাজও রেগে যায় আর মাধুরীকে বলে, তুমি এটা কেন স্পর্শ করলে? তুমি কি পাগল হয়ে গেছো? মাধুরী বলে, পাগল তো তুমি হয়ে গেছো, কালো জাদু টোনা আত্মা এগুলো কি? রবিরাজ বলে, কেন তুমি বুঝতে চাইছো না? এই বাড়িতে খারাপ কোনো আত্মার প্রভাব রয়েছে, নয়তোবা কেন তোমার আর আমার মধ্যে ঝগড়া বেড়ে যাচ্ছে? আমি জানি সেই আত্মার প্রভাবেই এইসব কিছু হচ্ছে। কেন সেই চেয়ারটা সবসময় নড়তে থাকে, আর কেন সেই ইলেকট্রিশিয়ানের মা রক্ত বমি করে মারা গেল? কিন্তু মাধুরীর কাছে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ছিল। মাধুরী প্রশ্নের উত্তর দিতে থাকে, বলে সেই চেয়ারটা একা একাই নড়ে না, বরং সেটাকে ইঁদুর নড়ায়। ওখানে ইঁদুরের সংখ্যা অনেক বেশি, ইঁদুর যাতায়াতের ফলে চেয়ারটা আপনা আপনি নড়তে শুরু করে, ওটা কোনো ভূত নড়ায় না। আর সেই ইলেকট্রিশিয়ানের মায়ের খোঁজ আমি নিয়েছি, ওনার টিবি রোগ ছিল, যার ফলে রক্ত বমি করে মারা গিয়েছিল। ওনার অবস্থা আগে থেকেই খারাপ ছিল, আর আমাদের মধ্যে যে ঝগড়া বেড়ে গিয়েছে সেটার কারণ হচ্ছে তোমার এই অন্ধবিশ্বাস। রবিরাজ বলে, সবকিছু অন্ধবিশ্বাস তাই তো? তাহলে ছাদে যে চলার শব্দ শুনতে পাওয়া যায় সেটা কি? মাধুরী বলে, সেই আওয়াজটা শুধু তুমি কেন শুনতে পাও, আমি কেন পাই না? রবিরাজ বলে, ও তার মানে আমি পাগল তাই তো? তাহলে আমাকে বলো, এই বাড়িতে কোনো কাজের লোক কেন টিকতে পারে না, সবাই কেন চলে যায়? মাধুরী বলে, সেটাও তোমার কারণে, তুমি নিজেও ভয় পাও উল্টোপাল্টা জিনিস দেখে, আর কাজের লোকদেরও ভয় দেখাও, যার ফলে ভয় পেয়েই তারা চলে যায়। তখনই অগ্নিবেশ বলে, বাদ দাও, ও মানবে না। মাধুরী বলে, হ্যাঁ আমি মানব না, আমি এগুলো কোনোভাবেই বিশ্বাস করি না। এরপরেই অগ্নিবেশের ব্যাগটা নিয়ে বাইরের দিকে যেতে থাকে আর বলে, চলে যান এখান থেকে। রবিরাজ তাকে আটকায় আর ব্যাগটা টানাটানিতে সেখানেই পড়ে যায়। অগ্নিবেশ সেই ব্যাগটা তুলে নেয় আর বলে, দেখুন আমি চাই না আমার জন্য আপনাদের মধ্যে ঝগড়া হোক, আমি এখান থেকে চলে যাচ্ছি। অগ্নিবেশ সেখান থেকে চলে আসে। এরপরে অগ্নিবেশ রবিরাজকে তার কাছে ডেকে নেয়, সেটাও মাঝরাতে। রবিরাজ বলে, এত রাতে আমাকে কেন ডেকে পাঠালেন? অগ্নিবেশ বলে, দেখো অনিষ্ট হয়ে গেছে, মাধুরীর সেই রিচুয়ালে বাধা দেওয়া উচিত হয়নি। আমি তোমার সামনে সেই পুতুলটা ব্যাগে রেখেছিলাম, এখন দেখো সেটা নেই, পুতুলটা সেখান থেকে পালিয়ে গেছে। আর এটা হয়েছে তোমার স্ত্রীর কারণে। কালকে 1 এপ্রিল,
কাল ত্রিঘড়ি মাসের প্রথম রাত, আর এই সময় কালো শক্তি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। তাই তোমার স্ত্রীকে সাবধানে থাকতে হবে, কারণ তোমার স্ত্রী নিজের মৃত্যুকে দাওয়াত দিয়ে এনেছে। এখনো 12টা বাজতে 5 মিনিট বাকি, অর্থাৎ কাল ত্রিঘড়ি মাস শুরু হতে এখনো 5 মিনিট সময় আসে। এরপরেই সিনটা কাট হয়ে যায়। অগ্নিবেশ কি বলে সেটা পরে দেখানো হবে। এরপরেই মাধুরীকে দেখানো হয় যে বিশাল বাড়িটাতে সে একাই ছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছিল সে ছাড়াও সেই বাড়িতে অন্য কেউ রয়েছে, আর এটা সে অনুভব করতে পারছিল। আর ঠিক তখনই তার পাশে দিয়ে কালো একটা ছায়া হেঁটে যায়। এটা সে খেয়াল করে, ধীরে ধীরে সেই দিকে যায়, আর তখনই ভয়ঙ্কর এক কালো বিড়াল তার সামনে দেখতে পায়। আর এতে সে প্রচন্ড ভয় পেয়ে নিচে পড়ে যায়। আর তখনই মাধুরী দেখতে পায় দরজার সামনে কালো এক লম্বা ছায়া। সে আরো বেশি ভয় পেয়ে যায়। তখনই হুট করে সেখানে রবিরাজ সেই কালো বিড়ালটাকে নিয়ে আসে আর বলে, সারপ্রাইজ, তোমাকে সারপ্রাইজ দিলাম। আমার সারপ্রাইজটা কেমন লাগলো বেবি? তুমি খুশি হওনি? মাধুরী বলে, একেবারেই না, তোমার এই ফালতু সারপ্রাইজে আমি কেন খুশি হব? রবিরাজ বলে, দেখেছো, এই বাড়িতে কিছু না কিছু তো একটা রয়েছেই। না হয় তোমার মুড যতই খারাপ থাকুক না কেন, আমার ছোটখাটো সারপ্রাইজে তুমি সবসময় খুশি হয়ে যেতে। আর দেখো এখন তুমি কতটা বদলে গেছো। যাই হোক, এটা শুধু সারপ্রাইজ না, এটার পেছনে একটা কারণ রয়েছে। আসলে রবিরাজকে অগ্নিবেশ বলেছিল মাধুরীর জীবন বিপন্ন, আর তাকে রক্ষা করবে এই কালো বিড়াল। কিন্তু দুটো বিষয় খেয়াল রাখবে, এই বিড়ালটা যেন কোনোভাবেই বাসা থেকে বের না হয়। দ্বিতীয়টা হচ্ছে এর গলায় যে তাবিজটা রয়েছে সেটা যেন কোনোভাবেই না খুলে যায়, কারণ কাল ত্রিঘড়ির সবথেকে প্রিয় খাবার হচ্ছে কালো বিড়াল। যদি এই বিড়ালের গলায় থাকা তাবিজ খুলে যায় তাহলে কাল ত্রিঘড়ি সহজেই একে খেয়ে ফেলবে, আর কালো বিড়াল খেলে এর শক্তি কয়েক গুণ বেড়ে যায়, তাই সাবধান। রবিরাজ মাধুরীকে বলে, এই বিড়ালটাই তোমাকে রক্ষা করবে। মাধুরী বলে, এই বিড়াল, এই সাধারণ বিড়াল আমাকে রক্ষা করবে? তোমার কি হয়েছে? এই ভূত, পেট, তাবিজ, কালো জাদু এগুলো নিয়ে তুমি কি পেয়েছো? তোমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, তোমাকে ডাক্তার দেখানো দরকার। তখনই রবিরাজও রেগে যায় আর বলে, এই বাড়িতে খারাপ আত্মা রয়েছে, তুমি কেন সেটা মানতে চাও না? দেখবে যখন আমি মারা যাব, ভূত হয়ে তোমার সামনে আসব, তখন তুমি বিশ্বাস করবে। মাধুরী রেগে সেখান থেকে চলে যায়। আর পরদিনই দেখা যায় রবিরাজ সুইসাইড করেছিল গলায় ফাঁসি দিয়ে। সেখানে বসে রবিরাজের জন্য কান্না করছিল মাধুরী। অন্যদিকে পুলিশ অফিসার রবিরাজের রেখে যাওয়া সুইসাইড নোটটা পড়ছিল, যেখানে সে বলছে, তোমার সাথে ঝগড়া করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, গুড বাই। পুলিশ অফিসার বলে, শুধুমাত্র ঝগড়া থেকে ক্লান্ত হয়ে বা ডিপ্রেশনে যে সে সুইসাইড করেছে এটা মেনে নেওয়ার পাত্র আমি নই। সে মাধুরীর উপরে সন্দেহ করতে থাকে আর বলে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। এত বড় বাড়ি, কিন্তু মানুষ শুধুমাত্র আপনারা দুজন। মাধুরী বলে, কি করব, এখানে কোনো কাজের লোক টেকেই না, চলে যায় কিছুদিন পর পরেই। পুলিশ অফিসার বলে, টেকে না নাকি আপনি টিকতে দেন না, যাতে করে আপনার ক্রাইমের কোনো প্রত্যক্ষ সাক্ষী না থাকে। ঠিক তখনই ডক্টর মনোজ সেখানে চলে আসে আর পুলিশ অফিসারকে বলে, এমনটা নয়, ও এমনটা করতেই পারে না, কারণ ও ওর বন্ধু বান্ধব ছাড়া অনেককেই বলেছে কাজের লোক খুঁজে দেবার জন্য, আমাকেও বলেছে। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, আপনি কে? ডক্টর মনোজ তার পরিচয় দেয় আর বলে, আমি মাধুরীর ফ্রেন্ড এবং তাদের ফ্যামিলি ডক্টর। ডক্টর মনোজ বলে, ওর কোনো দোষ নেই, নোট থেকে বোঝা যাচ্ছিল রবিরাজ মেন্টালি ডিস্টার্ব ছিল, তাই সে সুইসাইড করছে। আপনি শুধু শুধু ওকে দোষারোপ করছেন আর কথা বাড়াচ্ছেন। পুলিশ অফিসার বলে, কথা তো বাড়বেই, আর এখন আসল কেসও হবে। তখনই তারা তিনজনই রবিরাজের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, অবাক হয়ে যায়, কারণ সিগারেটের ধোঁয়ায় রবিরাজ কাশছিল, অর্থাৎ সে মারা যায়নি। রবিরাজ হাসতে শুরু করে আর নিচে নেমে মাধুরীকে বলে, সারপ্রাইজটা কেমন লাগলো? আসলে রবিরাজের এরকম অদ্ভুত কাজকর্ম করে মানুষকে সারপ্রাইজ দিতে অনেক বেশি মজা লাগে। এটা সে অনেক আগে থেকেই করে আসছে, বিশেষ করে মাধুরীর সাথে। আর আজকে তো 1 এপ্রিল ছিল, রবিরাজের প্রিয় দিন, সবাইকে সে এপ্রিল ফুল বানিয়েছে। রবিরাজ মাধুরীর কাছে এসে বলে, আমার কিছুই করার ছিল না, কালকে তোমার মুড অনেক খারাপ ছিল, অনেক রেগেছিলে তুমি, আর তোমাকে শান্ত করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমার কাছে তো একটাই ওয়ে রয়েছে, সারপ্রাইজ। কিন্তু মাধুরীর এমন সারপ্রাইজ একেবারেই পছন্দ হয়নি। অন্যদিকে পুলিশ অফিসারও রেগে গিয়েছিল আর বলেছিল, তোমার কি মনে হয় সবাই তোমার হাতের খেলার পুতুল? সবার কাছে এত সময় রয়েছে তোমার এইসব ফালতু জিনিস দেখার জন্য? দাঁড়াও, আমি তোমাকে মজা দেখাচ্ছি। সে হাবিলদারকে বলে অ্যারেস্ট করার জন্য রবিরাজকে। রবিরাজ বলে, আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি আমার কাছে আসুন, সাইডে আসুন। আর এরপরেই সে সাইডে নিয়ে সে পুলিশ অফিসারকে কিছু টাকা ঘুষ দিয়ে দেয়, আর এতে সে পুলিশ অফিসার অনেক খুশি হয়ে যায়, চলে যায় সেখান থেকে। পুলিশ অফিসার সেখান থেকে যেতেই মাধুরী প্রচন্ড রেগে যায় আর রবিরাজকে বলে, এটা কি ধরনের মজা, আমার তো জীবনটাই বেরিয়ে যাচ্ছিল। মনোজ তখন তাদের থামায় আর বলে,
তোমরা তো বাচ্চাদের মতো ঝগড়া শুরু করে দিলে, ও বেঁচে আছে, এটাই তো অনেক। আর সেই খুশিতে আমি আর রবিরাজ এখন বারে যেয়ে এক প্যাক করে মদ খাবো। এরপরেই তারা দুইজন বার রুমের দিকে যেতে থাকে, কিন্তু বার রুমে পা দিতেই আটকে যায় মনোজ। রবিরাজ বলে, কি হলো, আটকে গেলে কেন? মনোজ বলে, আমার এখানে অনেক নেগেটিভ ভাইব্রেশন হচ্ছে। এমনটা কেন হচ্ছে? রবিরাজ বলে, হচ্ছে না? আমিও জানি এই বাড়িতে কালো শক্তির ছায়া রয়েছে, কিন্তু মাধুরী কোনোভাবে মানতেই চায় না। কখনো বলে যে ইঁদুর, কখনো বলে অন্ধবিশ্বাস। আর দোষটাও ওর নয়, দোষটা ওর কুণ্ডলীর। আসলে ওর কুণ্ডলিতে শনির ছায়া রয়েছে, আর যাদের উপরে শনি ভর করে তারা অনেক বেশি জেদি হয়ে যায়। মনোজ বলে, শনির দশা? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি এইসব কিছুতে অনেক বিশ্বাস করো। রবিরাজ বলে, বিশ্বাস করি মানে? সত্যি বিশ্বাস করি। আর এগুলো কোনো অন্ধবিশ্বাস নয়, এগুলোর পেছনেও সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। আর তখনই একটা বই সে দেখায়, সেই বইটা অ্যাস্ট্রোলজি ইজ এ সায়েন্স। আর সেখান থেকে সে তিনজনের কুণ্ডলী বের করে, রবিরাজের, নিজের, মাধুরীর, এমনকি মনোজের। মনোজ বলে, আরে তোমার কাছে আমার কুণ্ডলীও আছে? রবিরাজ বলে, হ্যাঁ, আমি সবার কুণ্ডলী রাখি আমার কাছে। আর এরপরেই মাধুরী সেখানে নাস্তা নিয়ে আসে। মাধুরী সেখানে বই পড়তে শুরু করে। রবিরাজ মনোজকে বলে, কুণ্ডলীর ভেতরে সব প্রশ্নের উত্তর থাকে। মনোজ বলে, সত্যি? রবিরাজ বলে, হ্যাঁ। তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো মাধুরীকে অনেক আগে থেকে চিনতে, ওকে ভালোবাসতে, কিন্তু তোমার সাথে ওর বিয়ে হলো না কেন? আদিত্যর সাথে কেন বিয়ে হলো? আসলে আদিত্যা ছিল মাধুরীর প্রথম হাজব্যান্ড, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আদিত্যা মারা গেছে। আর এরপরেই রবিরাজের সাথে তার বিয়ে হয়েছে। রবিরাজ বলে, তোমার আগে আদিত্য চলে এসেছিল। আদিত্য মরে যাবার পরে তোমার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, আমি চলে এসেছি। এরপরেই রবিরাজ ব্যাখ্যা করে, মনোজের কুণ্ডলিতে ৪৫ বছর পর্যন্ত মঙ্গলের দশা দুর্বল, আর যার ফলে সে লাজুক স্বভাবের। আর এই জন্য এখন পর্যন্ত মাধুরীকে ভালোবাসার পরেও সে তার মনের কথা তাকে বলতে পারেনি। এদিকে মাধুরী তাদের কথা শুনছিল, আর সে হাসতে শুরু করে। আর ঠিক তখনই রবিরাজের একটা কল আসে। সে কল রিসিভ করতে একটু দূরে চলে যায়। কলটা রেখেই রবিরাজ তাদেরকে বলে, আমার এখন একটু যেতে হবে, কাজ আছে। আর মনোজকে বলে, তোমার বয়স কিন্তু ৪৫ হয়ে গেছে, এখন তোমার গ্রহ বদলাবে, সাবধানে থেকো। রবিরাজ সেখান থেকে চলে যায়। মনোজ হাসতে থাকে, আর মাধুরীকে বলে, রবিরাজ কত হাসি খুশি একটা ছেলে, তাই না? আদিত্য মারা যাবার পরে রবিরাজকে বিয়ে করা তোমার জীবনের বেস্ট একটা সিদ্ধান্ত ছিল। কথাটা শুনতেই মাধুরীর মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, আর বলে, কিসের ভালো সিদ্ধান্ত? ওকে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে বাজে সিদ্ধান্তগুলোর মধ্যে একটা ছিল। মনোজ অবাক হয়ে যায়, আর বলে, এমন কেন বলছো? মাধুরী বলে, ও আমাকে কোনো ভালোবাসে না, ও আমাকে বিয়ে করেছে শুধুমাত্র আমার টাকার জন্য, এমনকি আমার সম্পত্তির জন্য আমাকে মেরেও ফেলতে চেয়েছে। মনোজ অবাক হয়ে যায়, আর বলে, তুমি কি করে জানলে? মাধুরী বলে, একবার আমরা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, আর সেখানে রশিতে যে লিফট থাকে সেটার ভেতরে উঠে পাহাড়ি দৃশ্য দেখছিলাম, আর সেখানে রবিরাজ আমার রূপের প্রশংসা করছিল, কিন্তু একটা সময় হঠাৎ করেই আমার চোখ থেকে সানগ্লাসটা নিয়ে বলে, এটা আমার চোখে মানাচ্ছে না, আর এই জন্য সে সেটা ফেলে দেয়। আমি তাকে আটকাতে গেলেই পড়ে যাই, কারণ সেই লিফটের দরজাটা খোলা ছিল। হয়তোবা রবিরাজ ইচ্ছে করেই সেটা খোলা রেখেছিল, আর আমি সেখানে পড়ে গিয়ে ঝুলেছিলাম, কিন্তু রবিরাজ আমাকে বাঁচানোর জন্য একবার হাত পর্যন্ত দেয়নি। মনোজ বলে, তাহলে তুমি বাঁচলে কি করে? মাধুরী বলে, কিছুক্ষণ পরে ও আমাকে হাত দিয়েছিল আর আমাকে টেনে ওপরে তোলে। মনোজ বলে, হয়তোবা এটা তোমার ভুল ধারণা, তুমি অনেক বেশি সন্দেহ করো। মাঝে মধ্যে এরকম সিচুয়েশনে মানুষ প্যানিক করে ফেলে, যার ফলে রিকানেক্ট করতে সময় লাগে, আর রবিরাজের ক্ষেত্রেও সেটাই হয়েছে। মাধুরী বলে, না, আসলে সেখানে একটা ড্রোন এসেছিল, আর সেই ড্রোনটা রবিরাজ দেখে ফেলেছিল। এখন যদি সে এভাবে দাঁড়িয়ে থাকতো আমাকে না বাঁচিয়ে, সেই ড্রোনে সেটা ক্যাপচার হয়ে যেত, এই জন্য সে বাধ্য হয়ে আমাকে বাঁচিয়েছে। মনোজ বলে, এটা তো তোমার সন্দেহ হতে পারে। মাধুরী বলে, হ্যাঁ, প্রথমে আমিও ভেবেছিলাম হয়তো এটা আমার ভুল ধারণা, এটা আমার সন্দেহ, আর এই জন্য আমি রবিরাজকে ফলো করতে থাকি। আর তখনই দেখতে পাই ওর বাইরে অনেকগুলো মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। মনোজ অবাক হয়ে যায়, আর বলে, তাহলে এরকম একটা নিকৃষ্ট মানুষের সাথে তুমি আছো কেন? ওকে ডিভোর্স কেন দিয়ে দিচ্ছ না? মাধুরী বলে, আমি সেটা করতে পারবো না, বাধা রয়েছে। আর এরপরেই তাদের ব্যাক স্টোরি বলতে থাকে। যখন মাধুরীর প্রথম হাজব্যান্ড আদিত্যা মারা গিয়েছিল, একেবারেই ভেঙে পড়েছিল মাধুরী। মাধুরী আসলে আদিত্যকে অনেক বেশি ভালোবাসতো, যদিও আদিত্যা তার জন্য বিশাল সম্পত্তি রেখে গিয়েছিল, কিন্তু সেটা মাধুরীর কোনো প্রয়োজনেই আসে না, কারণ মাধুরীর জন্য আদিত্য সব থেকে আগে। আর এই জন্য আদিত্যকে ছাড়া বাঁচাটা তার কাছে অসম্ভব বলে মনে হয়, আর তাই সিদ্ধান্ত নেয় সে তার জীবন শেষ করে দেবে। আর যখনই মাধুরী ঘুমের ওষুধের বোতল থেকে ঘুমের ওষুধগুলো বের করতে যায়,
তখনই সেটার ভেতর থেকে একটা মাকড়সা বের হয়ে আসে। মাধুরী এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, চিৎকার করে ওঠে। আর তখনই সেখানে রবিরাজ চলে আসে আর বলে সারপ্রাইজ। আসলে সেই মাকড়সাটা রবিরাজই রেখেছিল, আর এভাবেই রবিরাজ সারপ্রাইজ দিয়ে বা প্র্যাঙ্ক করে মাধুরীর জীবন বাঁচিয়ে দিয়েছিল। আর সেই দিন থেকে মাধুরী তার উপরে ইমপ্রেস হয়ে যায়। আর রবিরাজ এইভাবে ধীরে ধীরে মাধুরীকে শুধুমাত্র ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসে না, তাকে নতুন করে বাঁচতে শেখায়। একদিন মাধুরী রবিরাজকে বলে, তুমি সবসময় আমাকে সারপ্রাইজ দিয়ে চমকে দাও, আর আজকে আমি তোমাকে সারপ্রাইজ দেব। আমি খুব শীঘ্রই বিয়ে করতে চাচ্ছি। আর তখনই সে তার বিয়ের কার্ডটা রবিরাজের দিকে এগিয়ে দেয়। বিয়ের কথা শুনে রবিরাজের মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের কার্ড খুলতেই সেখানে লেখা দেখে মাধুরীর সাথে রবিরাজের বিয়ে হবে। এটা দেখতেই সে অনেক খুশি হয়ে যায়, আর এটাই ছিল মাধুরীর সারপ্রাইজ। এছাড়া মাধুরী রবিরাজের প্রতি এতটাই ইমপ্রেস হয়ে গিয়েছিল, সেখানে সে একটা উইলও করে, যেখানে মাধুরী যদি মারা যায় পুরো সম্পত্তিটাই পাবে রবিরাজ। এছাড়া মাধুরী যদি তাকে ডিভোর্সও দিয়ে দেয়, এই পুরো সম্পত্তির অর্ধেকটা পাবে রবিরাজ। মনোজ বলে, বুঝতে পেরেছি, তুমি এই সম্পত্তি ছেড়ে দাও, সম্পত্তি ও নিয়ে যাক, তুমি এরকম নিকৃষ্ট মানুষের সাথে থেকো না। মাধুরী বলে, না, আমি ওকে একটা টাকাও দেব না। মনোজ বলে, কি হয়েছে তোমার? আমি যে মাধুরীকে চিনতাম তার তো সম্পত্তির প্রতি কোনো লোভ ছিল না, আর তুমি টাকার জন্য এখন নিজের জীবন নিয়ে খেলছো। মাধুরী বলে, এখানে প্রশ্নটা টাকার নয়, আমার হাজবেন্ড আদিত্যারও সে রোপওয়ে লিফট থেকে পড়ে যেই মারা গেছে। আর আমার সন্দেহ হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং প্রিপ্ল্যান মার্ডার। আর এই প্রিপ্ল্যান মার্ডারের সাথে যদি রবিরাজের কোনো হাত থাকে, তাহলে আমি ওকে ছাড়বো না। আমার হাজবেন্ডের খুনি আমার হাজবেন্ডের টাকা দিয়ে আরামায়েশে জীবনযাপন করবে, এটা আমি কোনোভাবেই হতে দেব না। তাই আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। আমি তো মরতে চেয়েছিলাম, কিন্তু এখন মরতেও পারবো না। আদিত্যার কাছে যে আমি কি জবাব দেব, যে তার খুনিকে আমি বিয়ে করেছিলাম এবং সেই খুনি তারই সম্পত্তি দিয়ে আরামায়েশে জীবনযাপন করছে, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। আমি আসলে মরতেও পারবো না, আবার রবিরাজের সাথে বেঁচেও থাকতে পারবো না। তাই আমি বুঝতেই পারছি না আমি কি করব। প্লিজ মনোজ, আমাকে এই গোলক ধাঁধা থেকে বের করে নাও। আর মনোজ তাকে সান্ত্বনা দিতে থাকে। ঠিক ওই সময়টাতে রবিরাজ সেখানে চলে আসে আর তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে। রবিরাজ বলে, ও তাহলে গ্রহ বদলাতে শুরু করেছে। তখন মনোজ কথার টপিক ঘুরিয়ে বলে, আসলে মাধুরীর আদিত্যের কথা খুব মনে পড়ছিল, তাই তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। রবিরাজ বলে, ও সেটাও ভালো, আমি তো ভেবেছিলাম তোমার গ্রহ বদলাতে শুরু করেছে। দেখো আমার বুকের হার্টবিট কতটা বেড়ে গেছে, আর তুমি তো জানোই আমার কুণ্ডলীর হিসেবে আমি হার্ট অ্যাটাকে মারা যাব। মনোজ বলে, আরে এইসব তোমার ভুল ধারণা, তুমি হসপিটালে এসো, তোমার টেস্ট করাচ্ছি, সব ভুল ধারণা তোমার শেষ হয়ে যাবে। আমার তো টেনশন হচ্ছে মাধুরীকে নিয়ে। আজকাল ও ওর মাথার মধ্যে অনেক প্রেশার নিচ্ছে, আর এতে ওর হার্টেও সমস্যা হচ্ছে, ওরও টেস্ট করাতে হবে। মনোজ সেখান থেকে চলে যায়। রবিরাজ বলে, একটু আগে তাকে প্রফেসর অগ্নিবেশী কল করেছিল। সে যখন তার সাথে দেখা করতে গিয়েছিল, প্রফেসর অগ্নিবেশ তাকে বলেছে তার লাইফেরও সংকট রয়েছে। আসলে তার কুণ্ডলিতে হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিয়েছে, যার ফলে এই কয়েকদিনের মধ্যে তার সাথে অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে, যেগুলোতে তার জীবন যেতে পারে। রবিরাজ কথাটা শুনে হেসে দিয়েছিল আর বলেছিল, হ্যাঁ, আপনার অনুমান একেবারেই ঠিক। আসলে আমি মাধুরীকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইচ্ছে করেই ফাঁসিতে ঝোলার অভিনয় করেছিলাম। অগ্নিবেশ বলে, এটা তোমার ভুল ধারণা। আসলে কাল ত্রিঘড়ি আমাদের ব্রেনকেও কন্ট্রোল করে নেয়। আমাদের মনে হচ্ছে যে আমরা এটা ভাবছি, এটা করছি, আসলে সেটা আমাদেরকে দিয়ে কাল ত্রিঘড়ি করাচ্ছে। অগ্নিবেশ আরো বলে, ওই সময়টাতে তোমার ফাঁসিও হয়ে যেতে পারতো, কিন্তু তোমার ভাগ্য ভালো ছিল, এই জন্য তুমি বেঁচে গেছো, কিন্তু প্রত্যেকবার বাঁচবে না। আর এই জন্য সাবধানে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেই পুতুলটা আমরা খুঁজে পাই। সেই পুতুলটা খুঁজে পেলে সাথে সাথে এই লাল কাপড়ের ভেতরে সেটাকে আটকে দেবে আর আমার কাছে নিয়ে আসবে। আর যখন নিয়ে আসবে, প্রত্যেকটা মুহূর্তে মন্ত্র পড়তে থাকবে, আর মন্ত্র সেই অডিও ফাইলটা সে তাকে পেন ড্রাইভে দিয়ে দেয়। মাধুরী বলে, সেই প্রফেসর তোমার মাথা পাগল করে দিয়েছে। এখন তুমি আবার এই পেন ড্রাইভ লাল কাপড় নিয়ে এসেছো, আমার মনে চাইছে সেগুলো ছুঁড়ে ফেলে দেই, কিন্তু যদি আমি সেটা করি তাহলে বলবে সেই পুতুল এটা আমাকে দিয়ে করিয়েছে, তাই করলাম না। এরপরে 6 এপ্রিল মনোজ চলে আসে তাদের হার্টের টেস্টের রিপোর্ট নিয়ে। এর একটু পরেই রবিরাজ সেখানে চলে আসে আর ডক্টর মনোজের গাড়ি দেখে বলে, তাহলে আমি যখন বাসায় না থাকি তখনও বাসায় আসে, সত্যিই ওর গ্রহ বদলাতে চলেছে। এদিকে মনোজ চলে আসে মাধুরীর রুমে সেই টেস্টের রিপোর্ট দেখানোর জন্য। ঠিক ওই সময়টাতে রবিরাজ এসে দরজায় নক করে। রবিরাজ রেগে গিয়ে বলে, ডক্টর দরজা খোল। আর এভাবেই সে 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত দরজায় নক করতে থাকে, আর অবশেষে দরজা খোলে।
ভেতরে ঢুকতেই রবিরাজ দেখতে পায় তার স্ত্রী মাধুরী তার শর্টস ঠিক করছে। অন্যদিকে সেই শর্টসের একটু ছেঁড়া সুতো ডক্টর মনোজের হাতঘড়ির ভিতরে লেগেছিল। বিছানাও এলোমেলো ছিল আর নিচে টেস্টের রিপোর্টটাও পড়েছিল। তখনই রবিরাজ কল্পনা করতে থাকে যে ঘরের ভিতরে এসে মনোজ মাধুরীর সাথে অন্তরঙ্গ হয়েছিল, যার ফলে দরজা নক করতেই তাদের ঠিকঠাক হয়ে দরজা খুলতেই সময় লেগে গিয়েছে। রবিরাজ বলে, এই প্রথমবার দেখলাম রিপোর্ট দেখানোর জন্য দরজা বন্ধ করতে হয়। তখন মনোজ বলে, তুমি ভুল বুঝছো। আসলে আমরা যখন রিপোর্টটা দেখছিলাম তখন সেখানে হঠাৎ করে সে কালো বিড়ালটা এসে আমাদের উপরে হামলা করে বসে, যার ফলে আমরা হুট করেই বিছানায় পড়ে যাই। আর সেখানে সেই ফ্লোর ক্লিনারটা দরজার ভেতরে আটকে যায়, আর এই জন্যই দরজা খুলতে সময় লাগছিল এতটা। আমি তো দেখাতে এসেছিলাম যে তোমার হার্টের রিপোর্ট নর্মাল এসেছে, উল্টো মাধুরীর হার্টের সমস্যা রয়েছে, ওর খেয়াল রাখতে হবে। রবিরাজ বলে, ওর কিছু হবে না, কুণ্ডলীর হিসেবে আমি হার্ট অ্যাটাকে মারা যাব। মনোজ বলে, তুমি আর তোমার এই কুণ্ডলী এই কাল্পনিক দুনিয়া থেকে বের হয়ে আসো। তুমি স্বাভাবিক রয়েছ, কিন্তু তোমার স্ত্রীর হার্টের সমস্যা, ওকে সামলাও। মনোজ সেখান থেকে চলে যায়। রবিরাজ বলে, আমার সাথে রেগে কথা বলল, যেখানে উল্টো আমার রেগে কথা বলা দরকার। ও আমার স্ত্রীর সাথে একই রুমের দরজা আটকিয়ে রিপোর্ট দেখাচ্ছিল, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। বোকা পেয়েছে আমাকে। যদি আমার পুরুষত্ব নিয়ে কেউ কথা বলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। সেখান থেকে ফল কাটার ছুরিটা নেয় আর বলে, হয় আমি মরবো না হলে মেরে ফেলবো। এতে রেগে যায় মাধুরী আর চাকুটা নিজের দিকে নিয়ে বলে, মেরে ফেলো। তোমার চিন্তা ভাবনা এতটা নিচ আমি আগে জানতাম না। এই ছুরি দিয়ে আমাকেই মেরে ফেলো। এভাবে ধস্তাধস্তি করতে করতে একটা সময় মাধুরীর হার্ট অ্যাটাক চলে আসে। সিন কাট হয়ে যায়। দেখা যায় মাধুরীকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। এই যাত্রায় সে বেঁচে যায়। তখনই ডক্টর মনোজ সেখানে চলে আসে আর সে প্রচন্ড রেগেছিল। রবিরাজকে বলে, তুমি বলেছিলে তোমার কুণ্ডলিতে দোষ আছে, তুমি হার্ট অ্যাটাকে মারা যাবে। এখন দেখো কে মারা যাচ্ছে। ও এই যাত্রায় কোনোভাবে বেঁচে গেছে, এখন সারা জীবনভর ওকে ওষুধ খেতে হবে। তুমি রিপোর্ট দেখানোর নাম করে আমার স্ত্রীর সাথে দরজা বন্ধ করে রংলীলা খেলবে, আর আমি সেটা বিশ্বাস করব এই সব কিছু তোমার জন্য হয়েছে। মনোজ বলে, তুমি যাই বলো, তোমার চিন্তাধারা ছোট, আর এই সব কিছুর জন্য তুমিই দায়ী। সে চলে যেতে শুরু করে। রবিরাজ প্রচন্ড রেগে সেখানে থাকা একটা কেচি উঠিয়ে বারবার মনোজের পিঠে আঘাত করে বসে। মনোজ সেখানেই পড়ে যায়, কিন্তু একটু পরেই দেখা যায় সেটা ছিল রবিরাজের একটা ভুল ধারণা। সে কেচি উঠিয়েছিল আর সেটা বারবার আঘাতও করেছিল, কিন্তু সেটা মনোজের গায়ে নয় বরং হাওয়াতে। আর এই বিষয়টা দেখে ফেলে মাধুরী। সে ভয় পেয়ে যায়। রবিরাজ যখন এটা বুঝতে পারে তখন সে থেমে যায় আর বলে, এই লোকটা যদি সত্যি আরো একদিন আমার ঘরে আমি দেখতে পাই, ওকে আমি সত্যি মেরে ফেলবো। এর এক সপ্তাহ পরে 14ই এপ্রিলের ঘটনা দেখানো হয়। মাধুরী গোসল করে বের হয় আর তখনই সে দেখতে পায় মনোজ সেখানে দাঁড়িয়ে রয়েছে। সে ভয় পেয়ে পেছনে লুকিয়ে যায় আর মনোজকে বলে, তুমি এখানে কেন? তোমার এখানে আসা উচিত হয়নি। মনোজ তাকে বলে, রবিরাজ কোথায়? মাধুরী বলে, ও তো সারপ্রাইজ পার্টির নাম করে 2 দিন ধরে গায়েব। মনোজ বলে, ও কোনো সারপ্রাইজ দেওয়ার জন্য গায়েব হয়নি, ও তোমাকে খুন করার প্ল্যান করছে এই 2 দিন ভরে। তোমার জীবনের শঙ্কা রয়েছে, তুমি এখনই আমার সাথে চলো। আর এভাবেই তাকে টেনে নিয়ে যাচ্ছিল। তখনই দরজার বাইরে আসতে তারা দেখতে পায় রবিরাজ ফিরে এসেছে। এই জন্য ভয়ে তারা আবারও ঘরের ভেতরে ঢুকে যায়, দরজা লাগিয়ে দেয়। রবিরাজ দরজায় নক করতে করতে বলে, মাধুরী দরজা খোলো, আমি চলে এসেছি, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আর তখনই দেখা যায় তার হাতে একটা চাকু ছিল, কিন্তু তারা দরজা খুলছিল না। রবিরাজের কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সেই চাবি দিয়ে সে দরজা খুলে। আর এতক্ষণে মনোজ দরজার পাশে লুকিয়ে পড়েছিল। এদিকে দরজা খোলার সাথে সাথে রবিরাজ সারপ্রাইজ বলে চাকু দিয়ে হামলা করে বসে মাধুরীর উপরে। মাধুরী সেই চাকুর আঘাত থেকে বাঁচার জন্য পেছনে চলে আসে, আর এরপরেই রবিরাজ আবারও চাকু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। মাধুরী তখন চিৎকার করে বলতে থাকে, মনোজ আমাকে বাঁচাও। রবিরাজ ভাবে মনোজ এখানে রয়েছে। পেছনে তাকাতেই মনোজ তাকে ভারী একটা ফুলের তোড়া দিয়ে আঘাত করে বসে মাথায়। রবিরাজ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর যখনই তাকে উপর করা হয় দেখা যায় রবিরাজের হাতে থাকা চাকুটাই তার বুকের ভেতরে গেঁথে গিয়েছিল। এরপরে রবিরাজ সেখানে মারা যায়। মাধুরী অনেক ভয় পেয়ে যায়, বলে, এখন আমরা কি করব? পুলিশকে খবর দেব? মনোজ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? পুলিশ ভাববে আমাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, সেটা রবিরাজ ধরে ফেলেছে, তাই আমরা তাকে মেরে ফেলেছি। মাধুরী বলে, তাহলে এখন কি করব? আমরা তো ফেঁসে গিয়েছি। মনোজ তখনই দেখতে পায় রবিরাজের পকেটে একটা বোর্ডিং পাস ছিল, আর সেই বোর্ডিং পাস অনুযায়ী মুম্বাই টু ব্যাঙ্গালোরে ট্রাভেল করছে। এছাড়া রবিরাজের পকেটে তার একটি দামি ডায়মন্ডের হারও দেখতে পায়। মাধুরী বলে, এটা তো আমার। মনোজ 2-2 4 করে মিলিয়ে ফেলে, বলে, ও সব প্ল্যান করে এখানে এসেছিল। বোর্ডিং পাস অনুযায়ী ওর মুম্বাই টু ব্যাঙ্গালোরে ট্রাভেল করার কথা এখন, আর ও এখানে এসে তোমাকে মেরে ফেলবে।
অন্যদিকে হারটাও বাড়ি থেকে মিসিং, যার ফলে পুলিশ ভাববে বাড়িতে চোর এসে তোমাকে মেরে ফেলে সেই হারটা চুরি করে নিয়ে গেছে। মনোজ বলে কিন্তু এখন ওর ফাঁদে ওই ফেসে গেছে। বোর্ডিং পাস অনুযায়ী ওর এখানে থাকার কথাই নয়, তার মানে ওর খুনটাও এখানে হয়নি। এখন শুধু আমাদের এই লাশটাকে গায়েব করতে হবে, তাহলেই আমরা এর থেকে বেঁচে যাব। এরপরেই দেখা যায় তাদের বাড়ির পেছনে বড় একটা কবর খুঁড়ে তারা সেই লাশটা চাপা দিতে চাইছিল। ঠিক তখনই মাধুরী দেখতে পায় রবিরাজের পা নড়ছিল, আর এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। মনোজকে বলে, মনোজ বলে আমি একজন ডক্টর, ও মারা গেছে। কিন্তু মাধুরী কোনো কথা না শুনে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। এরপরে মনোজ একাই সেই লাশটা মাটি চাপা দেয়, আর মাধুরীকে সে বোঝায় মাঝে মধ্যে মরার পরে লাশের ভেতর থেকে এয়ার স্পেস সরে যায়, যার ফলে পা নড়ে। তুমি টেনশন করো না, ও মারা গেছে। মনোজ তাকে শান্ত করে আর বলে আমি এবার চললাম। কিন্তু মাধুরী বলে এখানে থেকে যাও, আমার খুব ভয় করছে। মনোজ তাকে শান্ত করে বুঝিয়ে সেখান থেকে চলে আসে। মাধুরী যখন ঘুমাচ্ছিল রাতে, হঠাৎ করে একটা শব্দে তার ঘুম ভেঙে যায়, আর জানালাতে সে দেখতে পায় রবিরাজের আত্মা। সে চিৎকার করে ওঠে। এক মুহূর্তে রবিরাজের আত্মা সেখান থেকে চলে যায়। প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে মনোজকে কল করে মাধুরী আর বলে ও ফিরে এসেছে, রবিরাজ ফিরে এসেছে। ও আমাকে বলেছিল মারা গেলে ভূত হয়ে আমার কাছে ফিরে আসবে, ও সেটাই করেছে। মনোজ বলে আরে তুমি এইগুলো কি বলছো? তুমি আবার কবে থেকে ভূত প্রেতে বিশ্বাস করতে শুরু করলে? চুপচাপ ঘুমিয়ে পড়ো, ওগুলো তোমার মনের ভুল। এরপরে সে ঘুমিয়ে যায়। এরপরে 2 দিন কেটে যায়। 16 এপ্রিল, চৈত্র পূর্ণিমা। সেই দিন আবহাওয়া খুব খারাপ ছিল। এতে মাধুরী ভয় পেয়ে যায়, তার অস্বস্তি অনুভব হতে থাকে। সে গুগলে সার্চ করতে থাকে সত্যি ভূত হয়। ঠিক ওই সময়টাতে দেখা যায় রবিরাজ তার কবর থেকে উঠে আসে আর জম্বিদের মতো হেঁটে হেঁটে সেই বাড়ির ভেতরে চলে আসে। পায়ের শব্দ শুনে মাধুরী জিজ্ঞেস করে কে। ঠিক ওই সময়টাতে সে দেখতে পায় তার মৃত স্বামী রবিরাজ সেখানে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে মাধুরী এতটাই ভয় পেয়ে যায়, সাথে সাথে তার হার্ট অ্যাটাক চলে আসে। সেখানে সাথে সাথে সে ওষুধ নেয়, কিন্তু ওষুধেও কাজ হয় না। মাধুরী সেখানে মারা যায়। আর এরপরেই হাসতে হাসতে ডক্টর মনোজ সেখানে চলে আসে। আর তাদের দুজনের হাসি দেখে বোঝা যাচ্ছিল আসলে তার এই সব কিছু নাটক করেছিল। রবিরাজ কখনোই মারা যায়নি। তারা দুইজন প্ল্যান করে আসলে মাধুরীকে মেরে ফেলতে চেয়েছিল, আর এতে তারা সফল হয়েছে। যেহেতু মাধুরী হার্টের পেশেন্ট ছিল, তাই তাকে ভয় দেখানোটা জরুরি ছিল, যাতে তার আবার হার্ট অ্যাটাক আসে। আর এই জন্যই তারা এই নাটকটা করেছে। মনোজ বলে বেচারি আমার দেয়া নকল ওষুধ খেয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু পারল না। রবিরাজও মনোজের প্রশংসা করে, কারণ এই পুরো প্ল্যানটাই ছিল মনোজের। সেই দিন যখন মনোজ বাসায় এসেছিল, যখন মাধুরী গোসল করছিল, এরপরে থেকে যা যা হয়েছে সবকিছুই ছিল মনোজের প্ল্যান। এখন মাধুরীর কোটি টাকার সম্পত্তি এদের দুজনের। রবিরাজ হাসতে হাসতে বলে আমি আদিত্যাকেও মেরেছিলাম ওপর থেকে ফেলে দিয়ে। আসলে আদিত্যের কুণ্ডলিতেই ছিল তার অকাল মৃত্যু হবে, আমি তো শুধুমাত্র একটু ধাক্কা দিয়েছি। কিন্তু মনোজ এবং মাধুরী তো বন্ধু ছিল, তাহলে রবিরাজের সাথে সে কখন হাত মেলালো? আসলে হসপিটালে যখন মনোজ এবং রবিরাজের ঝগড়া হয়েছিল, এরপরে মনোজ রবিরাজকে আলাদা করে ডাকে। আর মনোজের মাথায় মাধুরীকে মেরে ফেলার এই আইডিয়াটা আসে, কারণ মনোজ মাধুরীর উইল সম্পর্কে জেনে গিয়েছিল। এরপরে মনোজ বলে 200 কোটি টাকার সম্পত্তি, সাবধানে কাজ করতে হবে, পুরো বিষয়টা যেন স্বাভাবিক মনে হয়। আমি তোমাকে একটা ইনজেকশন দেব, যেটাতে তোমাকে অনেক অসহায় ডিপ্রেসড মনে হবে। যেহেতু তোমার স্ত্রী মারা গেছে, মাঝে মধ্যে হ্যালুসিনেশনও হতে পারে, এমনকি অসুস্থ হয়ে কয়েকদিনের জন্য হসপিটালও অ্যাডমিট হতে পারে। এগুলো একেবারে স্বাভাবিক মনে হবে, পুলিশের কাছেও বিষয়টা নর্মাল মনে হবে, যার ফলে কেসটা একেবারে ক্লোজ হয়ে যাবে। আর এরপরে তুমি অন্য একজন ডক্টর দেখিয়ে নিও, তাহলেই হবে। মনোজ তাকে ইনজেকশন দিয়ে সেখান থেকে চলে যায়। এতে রবিরাজকে অনেক বেশি ডিপ্রেস দেখায়, হতাশ দেখায়। সে পুলিশকে কল করে, আর এরপরে সে অজ্ঞান হয়ে যায়। 3 দিন পরে তার জ্ঞান ফেরে, যেখানে মনোজ তার সাথে দেখা করতে এসেছিল। রবিরাজ অনেক ভয় পেয়ে গিয়েছিল। মনোজকে বলে আমি মাধুরীকে দেখেছিলাম, সে নার্সের ড্রেস পরে আমার সামনে এসেছিল। মনোজ বলে ওটা তোমার হ্যালুসিনেশন, সেই ইনজেকশনের জন্যই হয়েছে, ঠিক হয়ে যাবে। তখনই পুলিশ অফিসার রাঘব সেখানে চলে আসে তাকে ইনকোয়ারি করার জন্য, কিন্তু মনোজ তাকে অ্যালাউ করে না। বলে রবিরাজের কন্ডিশন এখনো ভালো হয়নি, আপনি পরে তাকে সুস্থ হলে ইনকোয়ারি করবেন। এদিকে রবিরাজ সুস্থ হয়ে মনোজের সাথে বাসায় ফিরে আসে। বাসায় আসার পরেও রবিরাজ একটা কালো ছায়া দেখতে পায়, সে ভয়ে চিৎকার করে ওঠে। মনোজ সেখানে এসে লাইট দিয়ে দেখতে পায় সেখানে কিছুই নেই। আবারও বলে তোমার হ্যালুসিনেশন হচ্ছে। এর একদিন পরে রবিরাজ সুস্থ হয়ে ওঠে আর মনোজকে বলে তোমার ইনজেকশনের পাওয়ারটা অনেক বেশি ছিল, তুমি সত্যি বলেছ, অনেক বেশি হ্যালুসিনেশন হচ্ছিল আমার। যাই হোক, কিন্তু আত্মাও আছে। আর এছাড়া এই মাসটা তো
কাল ত্রিঘড়ির মাস। আর ত্রিঘড়ির কথা বলতেই রবিরাজের সেই কালো বিড়ালের কথা মনে পড়ে আর বলে বিড়াল কোথায়। মনোজ বলে বিড়ালকে দিয়ে তুমি কি করবে। এরপরে রবিরাজ কালো বিড়ালের পুরো বিষয়টা তাকে খুলে বলে যে কেন কালো বিড়ালটা এই বাড়িতে থাকা এতটা ইম্পর্টেন্ট। তারা পুরো বাড়ি খুঁজে ফেলে কিন্তু কোথাও পায় না। এতে অনেক ভয় পেয়ে যায় রবিরাজ। মনোজ বলে টেনশন করো না, এখনো বেসমেন্টকে খোঁজা বাকি রয়েছে। তারা দুজন বেসমেন্টে চলে যায় আর দেখা যায় সেই কালো বিড়ালটা সেই বেসমেন্টেই ছিল। কিন্তু সেই কালো বিড়ালটা দেখা যায় একটা সিন্দুকের নিচে একটু আটকা পড়ে গিয়েছিল, বের হতে পারছিল না। রবিরাজ বলে এটাও সেই কাল ত্রিঘড়িরই কাজ, কারণ সে চাইছিল কোনোভাবে এই কালো বিড়ালের গলা থেকে সেই তাবিজটা সরে যাক আর সে তাকে খেয়ে ফেলুক। মনোজ বলে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ, বের করো তো এটা। হয়তো ইঁদুরকে ধরতে যেয়ে এখানে চলে এসেছে আর ফেসে গেছে। এরপরেই কালো বিড়ালটাকে উদ্ধার করে তারা সেখান থেকে চলে আসে। এরপরে এক সপ্তাহ পরে পুলিশ অফিসার সেখানে চলে আসে। সে ইনকোয়ারির পরিবর্তে পুরো ইনভেস্টিগেশন শুরু করে দেয়। আর তখনই জানালার মধ্যে হাতের সেই ছাপটা দেখতে পায়, যেটা সেদিন রাতে লেগেছিল যখন রবিরাজ মাধুরীকে ভয় দেখাচ্ছিল। পুলিশ অফিসার জিজ্ঞেস করে এটা কার হাতের ছাপ। রবিরাজ বলে দেয় এসি ঠিক করতে এসেছিল, হয়তো তারই হাতের ছাপ। পুলিশ অফিসার বলে ও ঠিক আছে। আর এরপরেই সে মদের একটা প্রিমিয়াম বোতল সেখানে দেখতে পায়। মনোজ আর রবিরাজ বলে আপনি চাইলে এটা নিয়ে যেতে পারেন। পুলিশ অফিসার সেটা নিয়ে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পুলিশ অফিসার সেখান থেকে চলে যেতেই রবিরাজ যেন হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু মনোজ বলে তোমার এটা ভুল ধারণা, পুলিশ অফিসার সেখান থেকে মদের বোতল নিয়ে যায়নি, সে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে। দেখলে না, যতক্ষণ না পর্যন্ত তুমি বোতল স্পর্শ করছো ততক্ষণ পর্যন্ত সে বোতলটা নিল না। এখন এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে টেস্ট করাবে কাচের সেই ফিঙ্গারপ্রিন্টটা, আর ম্যাচ হয়ে গেলেই তার ইনভেস্টিগেশন এক ধাপ এগিয়ে যাবে। রবিরাজ অনেক টেনশনে পড়ে যায় আর বলে সেই পুলিশ অফিসারকে ঘুষ দেয়। মনোজ বলে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি তোমার মাথা সেই জাদুটোনা এবং ব্ল্যাক ম্যাজিকে লাগাও, এই দিকটা আমাকে সামলাতে দাও। এখন এই হাতের ছাপটা আমাদের মুছে দিতে হবে। রবিরাজ বলে টেনশনে আমার মাথা কাজ করছে না, চলো আগে মদ খেয়ে নেই, তারপরে ওই হাতের ছাপ মোছা যাবে। ঠিক তখনই মদের বোতলের মুখ পড়ে চলে যায় একটা আসবাবপত্রের নিচে। রবিরাজ যখনই নিচু হয়ে সেই দিকে তাকায় তখনই সেখান থেকে সে একটা পুতুল বের করে। আর এটা ছিল সেই পুতুল যেটার উপরে প্রফেসর অগ্নিবেশ এখানে সে রিচুয়াল করেছিল। এটা দেখে সে ভয় পেয়ে যায়। রবিরাজ বলে এই পুতুলটা তো প্রফেসর অগ্নিবেশ খুঁজে বেড়াচ্ছে। মনোজ বলে এই পুতুল রাখো আর চলো এখন সেই হাতের ছাপটা মুছতে হবে। রবিরাজ বলে এটাকে এভাবেই ফেলে রাখা যাবে না, নাহলে আবার পালিয়ে যাবে। আর এই জন্য সেটা সেখানে লক করে তারা চলে আসে হাতের ফিঙ্গারপ্রিন্টটা মোছার জন্য। কিন্তু রবিরাজের মাথায় তখনও সেই পুতুলের বিষয়টাই ঘুরছিল। সে বলছিল ওই পুতুলটার জন্যই এতদিন এখানে এইসব কিছু ঘটছিল। ওই পুতুলটা অভিশপ্ত, ওকে আর এখানে রাখা যাবে না, এখনই প্রফেসরের কাছে দিয়ে আসতে হবে। মনোজ বলে ঠিক আছে তুমি যাও। রবিরাজ সাথে সাথে এসে আলমারি খোলে, কিন্তু সেখানে সেই পুতুলটা ছিল না। সে ভয় পেয়ে যায়, সে এটা তালা দিয়ে গিয়েছিল। তখনই পেছনে তাকাতেই সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। মনোজ তার চিৎকার শুনে ভেতরে আসে আর বলে কি হয়েছে। রবিরাজ আঙুল দিয়ে দেখায় যে পুতুলটা টেবিলের উপরে দাঁড়িয়েছিল। রবিরাজ বলে এই পুতুলটা একা একাই স্থান পরিবর্তন করছে, তুমি বলো এটাও কি হ্যালুসিনেশন? আসলে সায়েন্সের বাইরেও আরো একটা দুনিয়া রয়েছে, সেটা হচ্ছে আত্মাদের দুনিয়া। প্রফেসর অগ্নিবেশ এটা জানে, সে আমাকে বলেছে কাল ত্রিঘড়ির ব্যাপারে। প্রত্যেক 100 বছর পর পর সেটা আসে, আর এটাই এই বছর। এপ্রিল মাসের 3টা রাতে যদি কেউ খুন হয়, এই কাল ত্রিঘড়ি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে আর সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে মানুষের ক্ষতি করার জন্য। আর সেই মৃত মানুষের আত্মাটাকেও সে তার সাথে নিয়ে নেয়। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। মাধুরীর মৃত্যুটা হয়েছিল চৈত্র পূর্ণিমা, আর এই জন্যই মাধুরীও ভূত হয়ে গিয়েছে। এখন সে আমাদের সবাইকে মেরে ফেলবে। অগ্নিবেশকে সাথে সাথে কল করে রবিরাজ আর বলে সেই পুতুলটা সে পেয়ে গেছে। অগ্নিবেশ বলে দেখো তো ওই পুতুলের মধ্যে এখনো সেই চেনটা বাঁধা আছে কিনা। রবিরাজ বলে হ্যাঁ। অগ্নিবেশ বলে ঠিক আছে, তোমাকে যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবেই পুতুলটা আমার কাছে নিয়ে এসো। আর সেই লাল কাপড়টা পুতুলের উপর থেকে সরানো যাবে না, না হলে ও আবারও চলে যাবে। রবিরাজ বলে কিন্তু ভুলে আমি সেটা স্পর্শ করে ফেলেছিলাম। অগ্নিবেশ বলে সর্বনাশ হয়ে গেছে, এখন তোমার জীবনের সংকট রয়েছে, যে কোনো সময় তোমার উপরে হামলা হতে পারে। এর আগে কয়েকবার হামলা হলেও তুমি বেঁচে গেছো, কারণ সেই কালো বিড়ালটার জন্য। আর তুমি পুতুলটা স্পর্শ করনি, তাই
প্রথমবার তো ফাঁসি থেকে সে বেঁচে গিয়েছিল, দ্বিতীয়বার মনোজ যখন তাকে ভুলে জোরে আঘাত করে বসেছিল তখন। অগ্নিবেশ বলে, কিন্তু এখন তুমি পুতুলটা স্পর্শ করে ফেলেছো, তোমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, তোমাকে বাঁচাতে পারে শুধুমাত্র সেই কালো বিড়ালটা। সেই কালো বিড়ালটা কোনোভাবেই যেন তোমার কাছে থেকে না সরে যায়। এক কাজ করো, কালো বিড়ালের সাথে তুমি বাড়িতেই থাকো, আর অন্য কাউকে দিয়ে সেই পুতুলটা আমার কাছে পাঠিয়ে দাও, ঠিক যেভাবে বলেছিলাম সেইভাবে। কিন্তু তারপরও সেই পুতুলটা যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, সেটা যেন সাথে সাথে গাড়ির বাইরে ফেলে দেয়। এরপরেই সেই পুতুলটা কালো কাপড়ে পেঁচিয়ে মনোজকে পাঠিয়ে দেয় প্রফেসরের কাছে, আর গাড়িতে সেই পেনড্রাইভ লাগিয়ে মন্ত্র বাজাতে থাকে। আর রবিরাজ কালো বিড়ালটা নিয়ে বাসায় বসে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মনোজ দেখতে পায় সেখানে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে মনস্টার মতো। সে কল দিয়ে রবিরাজকে বলে। রবিরাজ ভয় পেয়ে যায় আর বলে, পুতুলটা কন্ট্রোলের বাইরে চলে গেছে, ওকে ছুঁড়ে ফেলে দাও। মনোজ সেটাই করে আর বলে এখন সব শান্ত হয়ে গেছে। রবিরাজও নিশ্চিন্ত হয়, কিন্তু তখনই মনোজ বলে তার গাড়ি স্টার্ট হচ্ছে না, আর সে দেখতে পায় সামনে দিয়ে কালো একজনের ছায়া হেঁটে যাচ্ছে। ভালো করে দেখতেই মনোজ দেখতে পায় সেটা মাধুরীর আত্মা। সে চিৎকার করে ওঠে আর বলে ও ফিরে এসেছে, ও আমাকে মেরে ফেলবে। রবিরাজ বলে কি হয়েছে? তখনই মনোজ দেখতে পায় সেই পুতুলটা নিয়ে মাধুরীর আত্মা গাড়ির পেছনেই বসেছিল। মনোজ চিৎকার করে ওঠে, গাড়ি থেকে পালানোর চেষ্টা করে আর বলে মাধুরীর আত্মা পুতুল নিয়ে ফিরে এসেছিল। কথা শুনে রবিরাজও প্রচন্ড ভয় পেয়ে যায়। রবিরাজ হ্যালো হ্যালো করে, কিন্তু এরপরে আর কোনো শব্দ আসে না। শুনবে কি করে, কারণ মনোজ তো মোবাইলটা গাড়িতে রেখেই দৌড়ে পালিয়ে গিয়েছিল। আর সেই ফোন থেকে রবিরাজ মাধুরীর ভয়ঙ্কর আওয়াজ শোনে, যেটা শুনে সে আরো বেশি ভয় পেয়ে পড়ে যায়। ঠিক তখনই দেখা যায় মনোজ দৌড়াতে দৌড়াতে কোনোভাবে সে বাড়িতে পৌঁছে গিয়েছিল। রবিরাজ দরজা খোলে আর সাথে সাথে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই সে দেখতে পায় কালো বিড়ালটা সেখানে আর নেই, একটু দূরেই তাবিজ পড়ে রয়েছে। রবিরাজ বুঝতে পারে কালতিঘড়ি সে কালো বিড়ালটাকে খেয়ে ফেলেছে, তার মানে এখন সে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। প্রচন্ড ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তখনই দেখতে পায় সেই ভয়ঙ্কর পুতুলটা তার বাড়িতে আবারও ফিরে এসেছে, আর এখন তার গায়ে আর কোনো চেনও নেই। রবিরাজ প্রচন্ড ভয়ে পাগলের মতো বলতে থাকে, ও এখন আর আমাদের ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। এদিকে মনোজ নিজেকে শান্ত করার জন্য অনেক মদ খেয়ে ফেলেছিল, আর নেশার ঘরেই সে পুতুলটা স্পর্শ করে বসে আর বলে সবকিছু নষ্টের মূল হচ্ছে এই পুতুল, এটাকে জ্বালিয়ে দিতে হবে। এরপরে সেই পুতুলটা সে জ্বালিয়ে দেয় আর সেই পুতুলটা নিয়ে সেই বেসমেন্টে চলে যায়। রবিরাজও যখন তার পিছু পিছু যাবে তখনই সেই বেসমেন্টের দরজাটা বন্ধ হয়ে যায়। সে আরো বেশি ভয় পেয়ে যায়। একটু পরেই যখন দরজা খুলে তখন মনোজের মৃতদেহটা সেখানে পড়েছিল, আর সেই পুতুলটা মনোজের হাতেই ছিল, আর সেটা আগুনে জ্বলেও নি, আগুনটাও নিভে গিয়েছিল। এটা দেখে রবিরাজের ভেতর থেকে আত্মাই উড়ে যায়। সে প্রচন্ড ভয় পেয়ে অন্যদিকে ছুটতে শুরু করে, আর তখনই মেন গেটের সামনে সে মাধুরীর আত্মাকে দেখতে পায়। এতে সে এতটাই ভয় পেয়ে যায় যে তার হার্ট অ্যাটাক শুরু হয়ে যায়। রবিরাজ সেখানেই মারা যায়। এরপরে কি হবে অনেকে নিশ্চয় অনুমান করতে পেরেছেন। এখন কি হবে? মনোজ হেসে উঠে যায়, অর্থাৎ মনোজ মারা যায়নি, আর মাধুরীও সেখানে চলে আসে, সেও মারা যায়নি। আসলে এতদিন মনোজ রবিরাজের হয়ে নয় মাধুরীর হয়ে কাজ করছিল। মাধুরী আর মনোজ মিলেই রবিরাজকে ধোঁকা দিচ্ছিল, আর হার্টের পেশেন্ট মাধুরী নয় বরং রবিরাজ ছিল। আসলে মনোজ সেই রিপোর্টটা বদলে দিয়েছিল। যেদিন মাধুরী মনোজকে সবকিছু খুলে বলেছিল এবং বলেছিল তাকে এই গোলকদাদা থেকে বের করে নিয়ে আসতে, সেই দিনই মনোজ পুরো প্ল্যানটা করে ফেলেছিল। আর তারা আগে থেকেই পুরো প্ল্যান করে দুজনে সেই রকম ভাবেই অভিনয় করে গেছে। আর তাদের প্ল্যান ছিল যদি হার্ট অ্যাটাকে রবিরাজ মারা না যায় তাহলে মাধুরী তাকে মেরে ফেলবে, কারণ মাধুরী ইতোমধ্যে শিওর হয়ে গিয়েছিল যে আদিত্যাকে রবিরাজই খুন করেছে। আর সেই দিন তো সে নিজের মুখে স্বীকারও করে নিয়েছিল। আর সেই পুলিশ অফিসারকেও মাধুরীর টাকা দিয়ে কিনে রেখেছিল, আর বলেছিল তারা কয়েকদিনের জন্য একটু অভিনয় করবে। যেহেতু রবিরাজ এর আগের বার তাকে সারপ্রাইজ দিয়েছিল, তাই তারা বলেছিল এবার রবিরাজকে তারা সারপ্রাইজ দেবে। সেই পুতুলটা একা একা এই বাড়িতে থেকে যায়নি। যখন মাধুরী আর রবিরাজ ব্যাগটা নিয়ে টানাটানি করছিল আর ব্যাগটা পড়ে গিয়েছিল, তখন পুতুলটাও সেই বাড়িতেই পড়ে গিয়েছিল। এরপরে রবিরাজ যখন আবারও সেই পুতুলটা পায়, সেটার স্থান পরিবর্তন, সেটার গায়ে থেকে চেন খোলা, সেই কালো বিড়ালটাকে গায়েব করা, এই সবকিছু মাধুরী করছিল। আসলে রবিরাজের ভয়কেই তারা অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছে। মনোজ বলে কিছুক্ষণ পরে রবিরাজকে চেক আপ করানোর জন্য একজন ডক্টরকে ডেকে নিও। আমি গেলাম, কিন্তু রাস্তায় বের হওয়ার পরেই দেখতে পায় আবহাওয়া প্রচন্ড খারাপ ছিল, আর তার অস্বস্তি অনুভব হতে শুরু করে। এরপরে মনোজ কল করে মাধুরীকে আর বলে আমার কেমন জানি নেগেটিভ ভাইব আসছে চারপাশ থেকে। আমাদের মনে হয় রবিরাজকে মারার জন্য আমরা ভুল রাত চয়েস করেছি। মাধুরী বলে কেন, তোমার এমনটা কেন মনে হলো?
মনোজ বলে, তোমার মনে আছে প্রফেসর কি বলেছিল? আর সেই পুতুলটা কিন্তু আবারও সেই ঘরেই চলে এসেছে। মাধুরী বলে, আরে সেটা তো আমি নিয়ে এসেছি রবিরাজকে ভয় দেখানোর জন্য। মনোজ বলে, প্রফেসর এটাও বলেছিল সেই পুতুলটা নিজের কাজটা আমাদেরকে দিয়ে করিয়ে নেবে, আর আমরা ভাববো সেই কাজটা আমরা করেছি। মনোজ আরো বলে, রবিরাজের অনেক কথাই কিন্তু সত্যি হয়ে গেছে। যেমন ও বলেছিল ও হার্ট অ্যাটাকে মারা যাবে, সেটাই হয়েছে। এছাড়া বলেছিল তোমার হাজব্যান্ডের অকাল মৃত্যু হবে, তোমার 2 হাজব্যান্ডেরই কিন্তু অকাল মৃত্যু হয়েছে। এছাড়া ও বলেছিল কাল ত্রিঘড়ির সব থেকে ভয়ানক রাত হচ্ছে মাসের শেষ রাত, আর আজকে সেই রাতই। কিন্তু মাধুরী তার কথা বিশ্বাস না করে হেসে উড়িয়ে দেয়। মাধুরী ফোন কেটে দেয় এবং আদিত্যার ছবি নিয়ে বলে, আজ আমি তোমার খুনের বদলা নিতে পেরেছি। আর সেই পুতুলটা হাতে নিয়ে বলে, এই পুতুলটাও আমাদেরকে অনেক কাজে দিয়েছে। আর এইদিকে প্রফেসর অগ্নিবেশ বাইরে আসে, বৃষ্টি দেখছিল, আর তখনই সে দেখতে পায় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হচ্ছিল। আর সেই শিলাগুলো দেখতে অনেকটা মানুষের খুলির মতো। আর সেই কালো বিড়ালটাও গায়েব হয়ে যায়, যেটা মাধুরী তার বাড়ির বাইরে বেঁধে রেখেছিল। অর্থাৎ কাল ত্রিঘড়ি সেটাকে খেয়ে ফেলেছে। আর এরপরেই পুরো বাড়ির লাইট অফ হয়ে যায়। মাধুরী একটু ভয় পেয়ে যায়, কারণ তখনই দরজায় অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। অর্থাৎ সেই প্রফেসর অগ্নিবেশ যা বলেছিল সত্যি বলেছিল। রবিরাজের মৃত্যু ততক্ষণ পর্যন্ত হয়নি যতক্ষণ পর্যন্ত সে পুতুলটা সে স্পর্শ করেনি আর কালো বিড়ালটা তার সাথে ছিল। আর যখনই সেই পুতুলটা সে স্পর্শ করে ফেলে আর সেই বিড়ালটাকে বাড়ির বাইরে নিয়ে আসা হয়, তখনই তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। মাধুরীও সেই পুতুলটাকে স্পর্শ করেছিল, কিন্তু সেই বিড়ালটা বাসার ভেতরে থাকায় সেও মারা যায়নি। এরপরে মাধুরী নিজ হাতে সেই বিড়ালের তাবিজটা কেটে বিড়ালটাকে বাইরে দিয়ে আসে আর পুতুলটাকে ভেতরে নিয়ে আসে। আর সেই বিড়ালটাও সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। বোঝাই যাচ্ছিল কাল ত্রিঘড়ি সেটাকে খেয়ে ফেলেছে। রবিরাজকেও সে মেরে ফেলেছে। আর পরবর্তী টার্গেট হচ্ছে মাধুরী। মনোজও সেই পুতুলটা স্পর্শ করেছিল। আর মাধুরীর পরে মনোজের সিরিয়াল, কারণ সে বলছিল তার চারপাশে কেমন একটা নেগেটিভ ভাইব আসছে। অর্থাৎ কাল ত্রিঘড়ির যে গল্প ছিল সেটা সত্যি। আর এভাবেই কাল ত্রিঘড়ি আজকের রাতে অনেক অনেক মানুষের অকাল মৃত্যু ঘটিয়ে তাদের আত্মাকে তাদের সাথে নিয়ে যাবে, আর আবারও 100 বছর পরে ফিরে আসবে তার এই মৃত্যুর খেলা নিয়ে। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।